সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় নতুন বেতন কাঠামো। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ হেলাল, শিক্ষক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে আছেন অজয় দাশগুপ্ত, সহযোগী সম্পাদক, দৈনিক সমকাল, এবং ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, PRI। আমরা আশা করছি উনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। মূল বেতন সর্বোচ্চ ৭৮,০০০ টাকা নির্ধারণ করে নতুন পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা উচ্ছ্বসিত। মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। রাজধানীতে জামাতে 2 সাবেক MP সহ 13 নেতা আটক, 20টি বোমা উদ্ধার। ঈদকে সামনে রেখে শ্রমিক অসন্তোষ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ। ভোটার তালিকা হালনাগাদে ঢাকায় প্রতি 50,000 বাড়িতে কাজ করছেন মাত্র 10 জন। বাস্তবায়ন অসম্ভব বলছেন মাঠ পর্যায়ের কর্মীরাই। ভাঙা রাস্তা আর খানাখন্দকে দুর্ভোগে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা। প্রায় ঘটছে দুর্ঘটনা, বরাদ্দ না থাকায় হচ্ছে না সংস্কার, দাবি জনপ্রতিনিধিদের। এবং হাজার হাজার শরণার্থীর সঙ্গে ইউরোপ পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিরাও। শুধুমাত্র বৈধতা পাওয়ার আশায় দীর্ঘদিন ইউরোপে থাকা অনেকের গন্তব্য জার্মানি। স্যার, বেতন, এই যে সরকারি কর্মকর্তাদের যে বেতনের যে অষ্টম বেতন কাঠামোর যে বিষয়টা 2 বছর ধরে কিন্তু এটা চলছে, এবং সবার আগে যে প্রশ্নটা চলে আসে, মানে অর্থনীতিবিদরা বলেন অথবা যারা এটা নিয়ে গবেষণা করেন, তাদের প্রথমটাই বলেন যে ইনফ্লেশন হবে কি হবে না, এই কথাটা চলে আসে। কিন্তু গত 2 বছর ধরে কতবার ইনফ্লেশন এটার মধ্যে হচ্ছে, একটু বলবেন যে এই পুরো হোল সিস্টেমটার মধ্যে গলদটা কোন জায়গায়? একটা জিনিস মনে রাখতে হবে আপনার, যে অনেকে বলে যে পে স্কেল দিলে ইনফ্লেশন হবে। ইনফ্লেশন হয়েছে বলেই তো পে স্কেল দিচ্ছে। যে আপনার 5 বছর 6 বছর আগে আমরা যা পেতাম সেই আয় দিয়ে আমাদের এখন যে ক্রয় ক্ষমতা সেটা অনেক কমে গিয়েছে। তো কমে গিয়েছে বলেই তো আপনার ওইটাকে মাথায় রেখে এটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে। এখন তার মানে কি অ্যাডজাস্টমেন্টটা অবশ্যই করতে হবে, এবং সেজন্যই সমন্বয়টা করা হয়েছে। এর প্রেক্ষাপটে আপনার প্রভাবটা কি পড়বে? যেমন অনেকে বলছে যে এটা আপনার মূল্যস্ফীতি বাড়াবে। এখন আপনি যদি দেখেন যে আপনি যে কথাটা বললেন যে গত 2 বছরে আপনার বিভিন্ন সময় যখন এই বিষয়ে কথা হয়, একটা পারসেপশন তৈরি হয় যে এই তো পে স্কেল দিচ্ছে এবং একটুখানি মূল্য বাড়ানো যায় কিনা। তারপর আপনি দেখবেন যে সরকারের যে আপনার মূল্যস্ফীতির যে আপনার সূচক, সেই সূচক কিন্তু আপনার দেখাচ্ছে যে ডাবল ডিজিট থেকে আমরা আস্তে আস্তে কিন্তু 6% দিকে নেমে আসছি। তার মানে কি? তার মানে এইটা আপনার, আমরা যখন মূল্যস্ফীতি বলি সেটা হলো যে ইনক্রিজটা আপনার পারসিস্ট করে, যেটা আপনার ইনক্রিজ করতে করতে আস্তে আস্তে থেকে যায়, মানে এটা নেমে আসে না। এখন আমরা বিভিন্ন সময়ে যে রিপোর্ট শুনি যে এত বাড়ছে এত বাড়ছে এত বাড়ছে, যদি ওটা যদি সেই জায়গায় থেমে থাকতো তাহলে চালের দাম আজকে কোন জায়গায় ওঠার কথা ছিল? আপনার এখনো মোটা চাল আপনার 30, 35, 40 টাকা খাইতে পারার কথা না। তার মানে আপনার ফ্লাকচুয়েশন হয়, কিন্তু বেড়ে অনেক উপরে চলে যাওয়া যায়, মানে একদম এমন লেভেলে চলে যায় না যে লেভেল থেকে, আমি সেটা মনে করি না। এবং এই যে আজকে যে আপনার এই স্কেলটা আপনার ঘোষণা করা হয়েছে, তার প্রেক্ষাপটে কিছু কিছু জায়গা আছে আপনার যে বাড়িওয়ালা যদি আপনি দেখেন, তারা এই সুবিধাটা নেয় যে হ্যাঁ, যারা চাকরি বাকরি করছে তাদের তো বেতন বাড়িয়েছে, এখন আমি একটুখানি বাড়ি ভাড়া বাড়িয়ে দিই। এখন ঢাকা শহরে যেহেতু আপনার স্কারসিটি আছে, সেই স্কারসিটির একটা সুবিধা বাড়িওয়ালারা নেন। কিন্তু আপনি যদি অন্যান্য দিক থেকে আপনি চিন্তা করেন, যে ধরেন আপনার দ্রব্যমূল্য, আপনি যে কাঁচা বাজারে যান, সেখানে মাঝে মধ্যে আপনি দেখবেন যে হয়তো ট্রাক আসতে পারছে না, হয়তো রাস্তায় কোনো ব্লক হচ্ছে, কিংবা অনেক বেশি আপনাদের হয়তো এই আপনার ডিসরাপশন হচ্ছে আপনার রাস্তাঘাটে। এখন যেমন কাঁচামরিচ এগুলো মাঝে মধ্যেই বাড়ে, তারপর আপনারা দেখবেন সেগুলো আবার নেমে আসে। সেই জন্য নেমে আসে বলে আমরা আমাদের ইনফ্লেশন যেটা, সেই ইন্ডেক্সে কিন্তু আমরা দেখি যে আস্তে আস্তে কমে আসছে। যদি ওগুলি উপরে থেকে যেত তাহলে কিন্তু আমরা ইনফ্লেশন অনেক বড় একটা রেট দেখতে পেতাম আর কি। তো সেই দিক থেকে আমি মনে করি যে ভয়টা এখানে আসছে, সেখানে আরো একটা বিষয় এখানে আছে, যে এই যে আপনার বাড়তি টাকাটা তার অর্থায়ন কিভাবে হবে। এখন অর্থায়নটা যদি আপনার এমন হয় যে সরকার আপনার টাকা প্রিন্ট করে তারপর অর্থায়ন করছে, সেটা একটা বিষয়, সেটা তো হচ্ছে না। তার মানে আপনার এক্সিস্টিং আপনার যে টাকার যে স্টক আছে, আপনার ব্যাংকিং খাতে যেটা আছে, গভর্নমেন্টের যে ট্যাক্স কালেকশন আছে, এর মধ্য থেকেই কিন্তু আপনার এই ফাইন্যান্সটা হচ্ছে। তার মানে আপনার সার্বিকভাবে টোটাল জিনিসের উপরেই কিন্তু এটা আপনার বেতন বাড়িয়ে দিচ্ছে, মানে অন্য একজনকে ট্যাক্স করছে, সেই ট্যাক্সের টাকা থেকে বাড়াচ্ছে। তার মানে কি রিসোর্স ডাইভার্সন হচ্ছে।
ইনকাম ডাইভার্সন হচ্ছে। তো সেখানে আপনি বলতে পারেন যে এটা একটা ডিস্ট্রিবিউশনাল, এর একটা আপনার মনে করেন যে কি বলে বন্টনের একটা ইমপ্লিকেশন এখানে আছে, যে যারা ধরেন আপনার সরকারি খাতে নাই তারা তো এখনই তাদের বেতন বেড়ে যাবে না, তো তখন কি হবে? তারা কিন্তু ভাবছে, ঠিক আছে, হ্যাঁ ভাবছে, কিন্তু আলটিমেটলি আপনি দেখবেন যে সবসময় আপনি দেখবেন যে সরকারের পে স্কেল দিচ্ছে, এবং বেসরকারি খাতে আপনি দেখবেন যে সবসময় সরকারের যে প্যাকেজটা তার থেকে বেশি কিন্তু অন অ্যাভারেজ দেখবেন যে তারা বেশি পাচ্ছে। তার মানে এটা ওখানে কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট হবে। ফলে আমি মনে করি যে এটা দেওয়াতে কি একটা নেতিবাচক প্রভাব পড়ছে সেটা আমার দেখার বিষয় না, কারণ ওইটাকে কিভাবে সামলানো যায়, কিভাবে আপনার মূল্যস্ফীতির দিকে আপনার যেটা বললাম যে বাড়িওয়ালা থেকে শুরু করে অন্যান্য যারা আছে সুবিধা নিতে পারে তাদেরকে কিভাবে আমরা পলিসি দিয়ে ম্যানেজ করতে পারি সেটা চিন্তা করতে হবে। অজয় দা, উনি একটা কথা বলছেন, অর্থনীতির ভিত্তি শক্তিশালী হচ্ছে। উনি একটা কথা বলেছেন, ইনফ্লেশন কিন্তু উপর থেকে নিচের দিকে নেমেছে। এখন যত কোটি টাকায় 26,000 কোটি টাকা বলেন আর যাই বলেন, এই বছর তো শুধুমাত্র মনে হয় বেতনটাই, হ্যাঁ বেতনটাই পাবে, ভাতা অন্য কিছু পাবে না। কিন্তু তারপরেও কিন্তু যেটা উনি বললেন যে 6 বছর ধরে এই স্কেলটা এই জায়গায় ইয়া করে আছে। সর্বশেষ 2009 মানে 6 বছর ধরে কিন্তু এটা আটকে আছে প্রতি বছরে। এবং গভর্নমেন্ট সরকারি কর্মকর্তাদের যে বেতনটা বাড়ে, মানে তাদের যে ইনক্রিমেন্টটা, এটা মানে এটা ভাবাটাই ভয়াবহ। মানে এটা না বলা উচিত যেভাবে এই লেভেলে এই তুলনায় কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরের যে ইনক্রিমেন্টগুলো মাসিকগুলো যেখানে নিয়মিত দেয় সেটা কিন্তু 3 গুণ 4 গুণ, ইভেন তো 5 থেকে 7 গুণ। তো সেই ক্ষেত্রে আমরা কেন সবসময়ের জন্য এই নেতিবাচক দিকটাকেই চিন্তা করি? মূল কারণটা কি? ভাই, একটা সময় ধরেন যে কেউ, আমি গ্রামে থাকার সময় দেখেছি, কেউ ঢাকায় এসে যদি বলতো যে চাকরি করি, তাহলে গ্রামের লোকেরা লেখাপড়া জানুক না জানুক জিজ্ঞেস করতো কোন ডিপার্টমেন্টে, এবং ধরে নেওয়া হতো যে চাকরি মানে হচ্ছে সরকারি চাকরি। এটা একটা মানে, এবং চাকরি মানে হচ্ছে সচিবালয় কেন্দ্রিক, এর বাইরে। আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির যখন ছাত্র ছিলাম, বা তার উপরে আমি দেখেছি যে শুক্রবারে বা একদিন ছুটি বা 2 দিন ছুটি, আপনি যখন সকালবেলা যেতেন তখন শুধুমাত্র রাস্তার মানে সচিবালয়মুখী রাস্তার বাঁ সাইডটায় যানজট কিছুটা হতো, অন্য সাইডটা ফাঁকা রাস্তা চলে যেত, পুরোটা মতিঝিল সহ আর কি। এখন আপনি যদি ঢাকায় চলাচল করেন, আপনি দেখবেন যে সকাল 9টাকে কেন্দ্র করে বা 10টাকে কেন্দ্র করে উত্তরার দিকেও মানে গাড়ির স্রোত, ঢাকা সদরঘাটের দিকেও গাড়ির স্রোত, এবং দুই দিকে রাস্তা অনেক প্রশস্ত হয়েছে, অনেক আধুনিক হয়েছে সবকিছুর পরে। অর্থাৎ চাকরি বলতে যে আগে সচিবালয়ের এই কিছু মানে সরকারি কেন্দ্রিক যে জিনিসটা, মানে বাণিজ্য বা আপনি যেটা বলেন অর্থনৈতিক চাকার যে জায়গা, এখন 40 লাখের বেশি। আমি একটু একটা সেন্টেন্স আপনার সাথে, এক সময় বলতো যে সরকারি চাকরি পিয়নের চাকরি হলে ভালো, পিয়নের চাকরি হলে ভালো। এখন প্রাইভেট সেক্টর বলতে কিন্তু আপনার 2 ধরনের 3 ধরনের বেতন কাঠামো। দক্ষতা একটা, অনেকের দক্ষতা যারা, তারা দেখা যাচ্ছে যে এখন যে আমরা 78,000 টাকা মনে করছি সচিবদের অনেক বেতন, এর চেয়ে কয়েক গুণ বেতন পাওয়া আমাদের যতজন সচিব, না শুধু সচিব, অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি বা এরকম শীর্ষ কর্মকর্তা যতজন আছেন, তার চেয়ে বহুগুণ বেসরকারি খাতে আছেন যারা। আমি বলি, আমাদের কথাই বলি, আপনি আপনার এটাই বলেন যে ওয়েস্ট বোর্ডে যে আপনাদের যে জিনিসটা, যে কাঠামোটা আছে, হ্যাঁ সেটা কিন্তু এখন যেটা হচ্ছে তার থেকে কম না। আমি সেটাই বললাম যে দক্ষতা প্রাইভেট সেক্টরে, ওখানে কিন্তু ওই যে সিনিয়র সচিব যাদের নিয়ে আমরা এখন বলছি যে অনেক বেতন হয়ে গেছে, তার তুলনায় অনেক বেশি বেতন পাওয়া হাজার হাজার লোক কিন্তু আমাদের সমাজে আছে প্রাইভেট সেক্টরে। হ্যাঁ, এবং সবটা হয়তো ঘোষিত না বেতনের, তাই না? আপনার আমাদের তৈরি পোশাক শিল্পের এই যে 4,000-5,000 শিল্প আছে, তার দেখেন অনেক কর্মকর্তাই কিন্তু এই জায়গাটা কিন্তু এখন এই যে আমাদের সমাজে একটা পরিবর্তন কিন্তু গত 15-20 বছরে 25 বছরে হয়ে গেছে। অর্থনীতির আকারটা বড় হচ্ছে, আমরা অনেক ঝড়ঝাপটাও সামলাইতে পারি। আগে একটা বন্যা হলে খাদ্যশস্য আমার সামাল দিতে কঠিন হতো, এখন দেখা যাচ্ছে যে আমরা বুঝতে পারছি না অনেক কিছু। কোন জিনিসের দাম, ওই যে আপনি শুরুর আগে যেটা বলছিলেন যে মরিচ 200-250 টাকা, তাতেও কিন্তু মানুষ মনে করছে এটা। কারণ কি জানেন, আপনার দিনে মোট খরচের দেখা যাবে যে 0.5% মরিচের পিছনে পড়ে না। 10 টাকার মরিচ না হয় 20 টাকা খরচ করলেন, কিন্তু আপনি তো মাংস কিনছেন 500 টাকা দিয়ে। আপনার মোট খরচের এতই ইনসিগনিফিকেন্ট অংশ, এজন্য আপনি লবণ নিয়ে কখনই লবণ নিয়ে দাম বাড়লে আগে হইচই লেগে যেত আর কি। কিন্তু এখন
এইটা হচ্ছে আমাদের জন্য ভালো দিক। আর বেতনটা সরকারি কর্মকর্তা কর্মচারী এটা বাড়ানো একটা জায়গায় এসেছে। এইটার প্রভাব কিন্তু দুইভাবে পড়বে বেসরকারি খাতে। বেসরকারি খাতে শ্রমিক কর্মচারী যারা আছে তারা কিন্তু এখন একটা দাবি তুলবে যে আমারটাও পুনর্নির্ধারণ করা হোক। আরেকটা হচ্ছে আমরা আমাদের হেলাল সাহেব যতই মানে বলুক না যে সাময়িক প্রভাব ইনফ্লেশনের, একটা ইনফ্লেশনের চাপ কিন্তু যেভাবেই হোক বাজারে আসবে, একেবারে পড়বে না তা না, হয়তো 15 দিন, হয়তো 10 দিন। যেমন তেলের দাম বাড়লে রিক্সায় তো আর তেলের দাম কোনো প্রভাব পড়ার কথা না, কিন্তু রিক্সাওয়ালা বলবে যে তেলের দাম বাড়ার কারণে এই অন্য বাজারে জিনিসের দাম বাড়ছে, কাজে আমার রিক্সা ভাড়া না মারালে আমি ভারসাম্য বজায় থাকবে না আমার সংসারে। কাজে রিক্সা চালকও কিন্তু বলবে আমাকে বাড়ায় দাও। কাজে বেসরকারি খাতে একদিকে দাম বেতন বাড়ানোর একটা চাপ কিন্তু আসবে, বিশেষ করে শ্রমিক কর্মচারীদের দিক থেকে। আর একটা মূল্যস্ফীতি যেভাবে একটু হলেও পড়বে, সেইটার কারণেও কিন্তু তাদের জীবনে একটা কষ্ট। আপনার একটা ফোন আছে, আমরা একটু সাইডে ফোন আছে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি রনি বলছিলাম রাজশাহী থেকে। আমি যদি বলতে চাচ্ছিলাম যে ইউনিভার্সিটির টিচারদের আলাদা বেতন কাঠামো করে তাদের সুবিধা দিয়ে তাদেরকে আন্দোলন থেকে তাদেরকে বিরত করলো। এখন কি যাদের প্রমোশন সিস্টেমটা নাই, যারা নন ক্যাডার, হ্যাঁ, বা যাদের প্রমোশন কম, তাদেরকে দাবানোর জন্যই কি ইউনিভার্সিটি টিচারদের আলাদা বেতন কাঠামো করা হলো? এবং তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী তারা কোনো আন্দোলন করতে পারবে না, এভাবে কি সরকার এই সিস্টেমটা অ্যাপ্লাই করলো যে এইবার ইউনিভার্সিটির টিচারদের এবং ক্যাডার সার্ভিস যারা, তাদের তো প্রমোশন সিস্টেম আছে, তাদের সুবিধা দিয়ে তাদের চুপ করিয়ে রেখে তৃতীয় চতুর্থ শ্রেণী এবং যারা নন ক্যাডার বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের কথা বলছে, তাদেরকে সুবিধা দিল। ঠিক আছে, আপনি যেটা বলেছেন, আমাদের এখানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, হ্যাঁ, আমি দেখি উনি কি ভাবছেন, বলেন স্যার। উনি যে কথাটা বলেছেন যে শিক্ষকদের আমার ধারণা যে উনি বিশ্ববিদ্যালয়ে দুইটা বলেছেন, একটা হচ্ছে শিক্ষক আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়েরই কর্মচারী, তাই তো আমি যেটা বুঝেছি। উনি যখন বলেছেন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে বলেন না, কিন্তু আমার ধারণা যেটা এখনো, যে আমি জানি না এখনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র দিচ্ছে এমন কোথাও না, সেটা পাই নাই, কিন্তু বরং সেটাই দাবি আর কি, আমাদের দাবি, এবং এখনো পর্যন্ত কিন্তু এটা স্পষ্ট হয় নাই যে আমরা কোথায় আছি। ফলে সেজন্য আমি একটা হলো যে আপনার এটা দিলে কি প্রভাব পড়বে আপনার মূল্যস্ফীতির দিক থেকে, সেটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে এটা যেভাবে এসছে সেটা আপনার যারা এর মধ্যে আছে, এই যে 20টা গ্রেড করলেন, সেখানে অ্যাডজাস্টমেন্টটা আসলে কতটা আপনার ফেয়ার, আমরা যেটা বলি যে আপনার আমরা জানি নিচের দিকে যারা আছে তাদেরকে একটু বেশি বাড়ানোর দিক থেকে সবসময় আমরা কথা বলি যে তাদের তো বেসিক নিডস যেটা আছে, এখানেও তাই হয়েছে। অর্থনীতি না, সাধারণত অর্থনীতির নিয়মটাই তাই যে নিচে যারা তাদের যতটা বাড়ানো হয়, উপরে যারা তাদের সেই তুলনায় কম বাড়ানো। তো সেখানে আপনি যদি দেখেন তাহলে নিচের দিকে আমার কাছে মনে হয় না যে অ্যাডজাস্টমেন্ট এত বেশি হয়েছে। এবং আপনি যখন টাইম স্কেল, তারপরে সিলেকশন গ্রেড ধরুন আপনার অন্য জায়গায় লাগছে, ইউনিভার্সিটি শিক্ষকদের ক্ষেত্রে সিলেকশন গ্রেডের ব্যাপারটা আছে, এটা এখনো স্পষ্ট না। কিন্তু যদি এমন হয় যে এটাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যদি এমন হয়, তাহলে এটা তো খুবই সাংঘাতিক আনফেয়ার একটা কিছু হবে। তাহলে আমি এখনো নিশ্চিত না যে আমরা কোন জায়গায় আছি। ফলে সেই জন্য আমি ওনার প্রশ্নটা আলাদা করে আমি বলতে পারছি না যে আসলে মানে শিক্ষকদেরকে একভাবে দেখা আর কর্মচারীদেরকে আরেকভাবে দেখা, এটার উত্তরটা আমার পক্ষে দেওয়া এখন সম্ভব না। কারণ শিক্ষকদের অবস্থা আমি এখনো জানি না, আমরা এখনো জানি না পরিষ্কারভাবে। কারণ এগুলো মিডিয়াতে আসা এক জিনিস, কিন্তু সরকারের দিক থেকে এখনো কিন্তু আসে নাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আমরা এটার মধ্যে রাখছি না, এর বাইরে এই করা হবে, এমন কিছু কিন্তু আসে না এখনো। না, ওদের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু একটা বিশেষ মর্যাদা দাবি করছেন, সেই জায়গাটাই কিন্তু অস্পষ্ট রয়ে গেছে। এই পে কমিশনের আজকে যেটা মন্ত্রিসভা অনুমোদন হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেমন ব্যাংকে একটা স্বতন্ত্র পে স্কেলের দাবি আছে অনেক দিনের, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই দাবিটা করছেন, সেটা কিন্তু আমাদের প্রতিবেশী দেশেও কিন্তু আপনার সেই প্রচলনটা আছে। আমাদের যে আমলাতন্ত্র তারা এটাকে এখনো স্বীকৃতি দিতে রাজি না। তার চেয়ে আরেকটা জিনিস যেটা পেইনফুল, সেটা হলো আপনি বলেন যে ঠিক আছে ইউনিভার্সিটি টিচার বা কলেজের টিচার যারা আছে, গভর্নমেন্ট কলেজের টিচার যাদের কথা বলেন, যে এরা আপনার আমলাতন্ত্রের সাথে কম্পারেবল না, ফাইন, আমরা হ্যাপি, ঠিক আছে, আমাদেরকে কম্পেয়ার করার দরকার নাই।
আমরা মাস্টারমশাই আমরা শিক্ষকতা করছি, শিক্ষকতা করে খাচ্ছি, ফাইন, আমরা স্টুডেন্ট প্রডিউস করছি, তারা ন্যাশনালি কন্ট্রিবিউট করবে। কিন্তু আপনি যখন আবার নিয়ে এসে একটা জায়গায় ইকুইভ্যালেন্ট করলেন, আপনি যখন একটা প্রেসিডেন্সি ঢুকিয়ে দিয়ে বললেন যে এই জায়গায় বসতে হবে, ওই জায়গায় বসতে হবে, সেইগুলো আমাদের একটু বিরক্তিকর আর কি। যে একটা হলো যে ঠিক আছে, আমরা আমাদের যে ক্যাটাগরি, তাতে করে আমরা তাদের সাথে কম্পেয়ার করার ব্যাপার নাই, তাতে করে আমরা কিন্তু আনহ্যাপি না। কিন্তু মুশকিল হচ্ছে যে আপনি কম্পেয়ার করতে চাইবেন, আবার যেখানে কম্পেয়ারেবল সেখানে আপনি রাখবেন না, সেই জায়গাটায় আপনার হলো প্রশ্ন। অর্থাৎ এখানে একটা জিনিস আসছে, যেটা মানে এখানে যে জিনিসটা করেছে, একটা জিনিস দেখলাম যেটা বলেছে, আমি জানি না এটার মানেটা কি, যে নতুন কাঠামোতে থাকছে না আগের মতো কর্মকর্তা কর্মচারীদের শ্রেণী বিন্যাস, কি আছে বলা হবে গ্রেড। আপনি আমাকে বলেন এটা কি করে, মানে এই কথাটা কিভাবে বলালো আমি ঠিক জানি না। মনে করেন এ গ্রেডের একজন, এ গ্রেডের ডিসি হয়, দুই রকম হয়, যুগ্ম সচিব বা ডেপুটি সেক্রেটারি, এখন এই লেভেলে আসে। এখন আপনি আমাকে বলেন জেলা প্রশাসককে আপনি কি 2 নম্বর গ্রেড বলবেন? এটা কি কারণে আমি নিজে মানে বিভ্রান্তিতে পড়ে গেছি আর কি। অদ্ভুত ব্যাপার বলছে যে এটা শ্রেণী বিন্যাস থাকবে না, মানে অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী থাকবে না, গ্রেড থাকবে। তাহলে আপনি ওই পদের নাম বলবেন, এ গ্রেডটা চারটা তো ছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এটা অনেক সময় আছে দ্বিতীয় শ্রেণী, হ্যাঁ, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, এটা সবাই যে বলতো। সাধারণত আমি প্রথম শ্রেণীর কর্মকর্তা, যারা প্রথম শ্রেণীর তারাই বলতো। আমি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, অন্তত মানে পাবলিকলি কেউ এটা গিয়ে জাহির করতো না, একমাত্র প্রথম শ্রেণীর লোকেরাই করতো। কিংবা এই যে এই বিশেষ ধরনের অধিকারটা শুধুমাত্র প্রথম শ্রেণীর যারা সরকারি কর্মকর্তা, সেইটা পরে কিছুটা এখন যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এরা করতে পারেন, পত্রিকার সম্পাদকরা করতে পারেন। হ্যাঁ, সম্প্রতি এরকম একটা সুবিধা আবার প্রাথমিক এটা বাড়ানো হয়েছে। এটা সমাজের জন্য একটা, এই যে শুধুমাত্র সরকারি কর্মকর্তারাই এক ধরনের অধিকার ভোগ করত, কিন্তু প্রথম শ্রেণীর কর্মচারী, এটা কিন্তু সচিবও যেমন, আবার একেবারে নতুন যিনি ক্যাডার সার্ভিসে যোগ দিচ্ছেন, বিসিএস পাস করে, তিনিও কিন্তু প্রথম শ্রেণীর আর কি। অর্থাৎ একবার ওখানে ঢুকে পড়লেই হলো, তারপরে উপরের দিকে। আমি যেটা বলছি এখন বলবেন যে 2 নম্বর মানে যে পদটার নাম আছে, দ্বিতীয় গ্রেডের কর্মচারী, হ্যাঁ, আপনি জেলা প্রশাসককে, পুলিশ সুপারকে, যদি আপনি জেলার ওনার নাম কি আপনি ওনাকে বলবেন 2 নম্বর পুলিশ, 2 নম্বর গ্রেডের না, এইটা ব্যবহারিক দিক না, কিন্তু ব্যবহারিক না। কিন্তু উনি যেটা ওনার যে কথাটা বলেছে একদম খুব পরিষ্কার ভাবে বলেছে যে সরকারি কর্মকর্তাদের 20টি গ্রেডের মাধ্যমে নির্ধারিত হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদক্রম, শ্রেণী বিন্যাস। তাতে করে একটা বিষয় আবার এখানে যেটা উল্লেখযোগ্য, আগে যেমন 4টা ভাগে ভাগ করতেন, তার মানে এখন যে 20টা গ্রেডকে 4টা ভাগে ভাগ করেন, প্রত্যেকটা গ্রেডের মধ্যেও কিন্তু আপনি আবার কাজ থাকবে আর কি। প্রত্যেকটার মধ্যে কিন্তু বলবে যে 4th ক্লাস যেখানে আছে সেখানে কিন্তু বলবে যে আমি অমুক গ্রেড, আমার লোয়ার গ্রেড, তার নিচের গ্রেড, সেভাবে কিন্তু আপনার। এখন বাইরে আমাদের এটা আছে, এই আসামে আসছে বলতে পারেন ভালো, বাইরে কিন্তু আমাদের ওই যে গ্রেড অনুযায়ী আপনার অনেকগুলো ধাপ আছে, কিন্তু আমাদের প্র্যাকটিসের মধ্যে আমরা জানি যে এই 4টা শ্রেণী অনুযায়ী করা আর কি। এখন কি উদ্দেশ্যে করেছে এখানে তো আসলে ব্যাখ্যা দেওয়া হয় না, বিশদ ব্যাখ্যা থাকলে আমরা বুঝতে পারতাম যে তাদের ইন্টেনশনটা কি আসলে এইভাবে করা। তবে আমার একটা ধারণা যে যারা উপরের দিকে আছেন, এইবারে কিন্তু বেতন কাঠামো নির্ধারণে উপরের দিকেরটা, যেমন এই যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা ক্যাবিনেট সেক্রেটারি, এটাকে একটা আলাদা জায়গায় বারবার এটাকে জোর দেওয়া হয়েছে, কিন্তু এই উপরের দিকে যারা আছেন, এখন সদ্য বিসিএস পাশ করা যিনি, তিনিও প্রথম শ্রেণীর, আর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা উনিও প্রথম শ্রেণীর, এই জায়গাটায় বোধহয় তারা একটা বৈষম্য দেখাতে চান নিজেদের মধ্যে, যে সদ্য বিসিএস পাস করার সঙ্গে ক্যাবিনেট সেক্রেটারি একই মর্যাদার না, উনি 1 নম্বর গ্রেডের, আর সদ্য পাস করা সে হয়তো 8 নম্বর গ্রেডের বা 10 নম্বর গ্রেডের। আমার একটা ধারণা, ব্যাখ্যা দিলে পরে, কিন্তু আমার ধারণা যে অচিরেই এই ব্যাপারে একটা সদ্য জয়েন করা এবং যিনি হাইয়েস্ট, সবাই ফার্স্ট ক্লাস হওয়ার পর কিন্তু আমরা কিন্তু একইভাবে ট্রিট করি না, একজন সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কিন্তু দুইজনেই বলে যে আমি প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা। তারপর সোসাইটিতে কিন্তু আপনাদের তাদের অবস্থান কিন্তু একবারে ডিস্টিংক্ট। স্যার চলে আসছেন, ডক্টর হাসান এইচ মনসুর আসছেন আমাদের সাথে যোগ দিয়েছেন, এখন বেশ কিছুটা দেখেছে।
তো স্যার আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, বেতন কাঠামো যেটা আজকে মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে, তো সেক্ষেত্রে যেটা বলছিল সবাই আজকে যে রিয়াকশনটা হলো, অর্থনীতিবিদদের রিয়াকশনটা হচ্ছে যে ইনফ্লেশন একটা মূল্যস্ফীতির একটা কথা আসছে। না, তবে আমাদের এখানে উনি যে বলতে দেখেন, আপনি যদি ঘুরতে থাকেন টাকা যেটা ফ্লো মানে মার্কেটে আসছে, তো এখান থেকে যিনি পাচ্ছেন তিনি উনি কিন্তু আরেকজনকে দিয়ে দিচ্ছেন, তার মানে টাকাটা রোটেট, যাতে কেউ না কেউ উপকার সব দিক থেকেই হচ্ছে। সেক্ষেত্রে আপনার ইয়েটা কি? না, যে কোনো ক্ষেত্রে ডিমান্ডটা যেখানেই বাড়ুক না কেন সামগ্রিকভাবে এটা অর্থনীতির উপর ছড়িয়ে যাবেই, এটাই নিয়ম। মাল্টিপ্লায়ার প্রসেসে এটা আস্তে আস্তে একটা পুকুরে ঢেল ইট মারলে প্রথমে যে এটা ওয়েবটা হয় তারপরের দিকে আস্তে আস্তে কমে যায়, কিন্তু এটা প্রসারিত হয়। এখানেও তাই হবে অর্থনীতির মধ্যে। এটা ছাড়া যেটা আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সামগ্রিকভাবে কি সবাই কি মূল্যস্ফীতির একটা স্পাইরালে পড়ে যাবে কিনা সে একটা ভয় থাকে। তা আমার ধারণা যে এটা হওয়ার কোনো কারণ আমি দেখছি না আপাতত, কারণ আমাদের সরবরাহ পরিস্থিতি খুবই স্থিতিশীল, খুবই ভালো সিচুয়েশনে আছে। বিশ্ববাজারে পণ্যের সবার দাম কম, আমাদের এক্সচেঞ্জ রেট খুব স্টেবল আছে, সব মিলিয়ে। এবং যদি মনিটারি পলিসিটা বাংলাদেশ ব্যাংক ঠিকভাবে ধরে রাখে, এবং সরকার যেটা বলেছে, সরকার তো একটা বাজেট দিয়েছে যেটার মধ্যে 5% তাদের ডেফিসিট, 5-এর নিচেই হয়তো বাস্তবিক অ্যাকচুয়াল ডেফিসিটটা হবে। এটার মধ্যে রাখলে পরে নতুন কোনো ফিসক্যাল স্টিমুলাস এটার মাধ্যমে, বেতনের মাধ্যমে কিন্তু আসছে না। এখানে যেটা হচ্ছে কিছু কিছু সোশ্যাল সেক্টরকে তাদের প্রভিশন কমিয়ে বা সেখান থেকে টাকা বাঁচিয়ে এই বেতন বৃদ্ধিটা করা হয়েছে, রিঅ্যালোকেশন হয়েছে পোর্টফোলিও। বন্টনের কোয়ালিটি নিয়ে আমরা প্রশ্ন করতে পারি, বন্টনের এফেক্ট, লং টার্ম এফেক্ট নিয়ে আমরা প্রশ্ন করতে পারি, কিন্তু ম্যাক্রো ইকোনমিক ইম্প্যাক্ট নিয়ে কিন্তু প্রশ্ন করা যাবে না। সেজন্য আমি বলছি যে আমার ধারণা যে ইনফ্লেশন এখানে খুব একটা কোনো ভয়ের কারণ নাই। সিলেক্টিভ কিছু কিছু সেক্টরের সেগমেন্টে প্রেশার হবে, যেমন বাড়ি ভাড়ায় হয়তো দেখা যাবে যে মধ্য আয়ের লোকদের বাড়ি ভাড়ার ক্ষেত্রে একটা চাপ আসতে পারবে, স্বাভাবিক সেটা। রিক্সা ভাড়া হয়তো কিছুটা বাড়তে পারে, এটা কিন্তু ডিমান্ড ড্রিভেন। কারণ আমার কাছে কিছু পয়সা এসছে, আমি একটু একটু ভালো বাড়িতে যেতে চাবো, সেই কারণে একটু প্রেশার ওখানে আসবে। কিন্তু সামগ্রিকভাবে অর্থনীতি যদি আমরা দেখি, ওভারঅল ইনফ্লেশন কি 6.5-এর বেশি হবে? না। এবং আমার কাছে আমি এই বিষয়ে মোটামুটি ভাবে এন্টায়ার কনজাম্পশন বাস্কেট দেখলে এটা মিলিয়ে যাবে, তখন ওই 6-এর মধ্যেই থাকবে, 6-6.5 এর সঙ্গে একমতই হব আর কি, যে খুব বাজারে নিয়ে উদ্বেগের ততটা কারণ নেই। যেটা হয় স্যার, সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় যে যখনই কোনো জায়গায় কোনো একটা সেক্টরে যদি বলা হয় যে একটু আপ হয়েছে, সঙ্গে সঙ্গে যে সুবিধাভোগী চক্র যারা থাকে, সিন্ডিকেট যারা থাকে, তারা ওইটা দোহাই দিয়ে কিন্তু আস্তে আস্তে ইয়ে করে দেয়। এবার তো বাড়িওয়ালারা এই সুযোগটা পাবে, গ্যাসের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে গেছে, এখানে তো বলবে, আবার বলবে যে দেখেন এটা বেড়ে গেলে কি হবে, ওদের তো বেতনও বেড়ে গেছে। আরো সুযোগগুলো কিন্তু অনেকগুলো সৃষ্টি হয়ে গেছে তাদের ক্ষেত্রে। সুযোগ দিয়ে কিন্তু দাম বাড়ানো যায় না, তাহলে পরে আমি কেন সুযোগটা নিচ্ছি না আজকে? হ্যাঁ, আমার কাছে সিম্পল কথা, সুযোগটা তো আমার কাছে সবসময় আছে, আমি কেন ওই বেতন বৃদ্ধির সাথে ওটাকে রিলেট স্কেল না হলে তো এটা সিন্ডিকেট থাকলে তো আলটিমেটলি ডিমান্ড তো থাকতে হবে। সুযোগটাকে ব্যবহার করার জন্য আমাকে একটা বাহানা করলে হবে না, প্রকৃত ডিমান্ড, রিয়েল ডিমান্ড থাকতে হবে ধরে রাখতে গেলে। হ্যাঁ, সেটাকে সাস্টেইন করতে গেলে, তা না হলে এটা বেড়ে আর কমে যাবে। এটাই বাজারের নিয়ম। আমি সেটাই বলেছি, কাজে এটা স্থায়ী কোনো ভিত্তি নাই। এটা আমরা যেটা আমরা বলি যে হ্যাঁ বাড়ি ভাড়া হয়তো একটু বাড়বে, আমরা ওইটার দিকে ফোকাস করবো, আরেক 5টা জিনিসের দাম যে কমে যাচ্ছে বা অতখানি বাড়ছে না সেটা দিয়ে কিন্তু আমরা নজর দেব না। আমাদের একটা অ্যাসিমেট্রিক মিডিয়া বায়াস আছে, সেই কারণে কিন্তু লোকের মনেও একটা চিন্তা ঢুকে যায় যে না সত্যি সত্যি আমি খুব ইম্প্যাক্টেড, আসলে হয়তো ততখানি নয়। আচ্ছা অজয় দা, না আমি আরেকটু মানে আহসান সাহেবের সঙ্গে একটা পয়েন্ট একটু যোগ করি, যে আমরা বহু বছর বাংলাদেশের শুনতাম আমদানি করা মূল্যস্ফীতি আর কি, সেটা আহসান মনসুর সাহেব একটু বলেছেন যে এখন কিন্তু বিশ্ববাজারে আমরা বাংলাদেশের তেলের দাম কমাইনি, কিন্তু বিশ্ববাজারের তেলের দাম কম থাকায় অনেক পণ্যের দাম কমেছে, এবং সেটাও কিন্তু তেল না অন্য পণ্য বাংলাদেশে আসছে, এবং সেইটার বাজারটা কিন্তু নিচেই আছে, বেশ নিচে। এই বেতন বৃদ্ধির ইনফ্লেশনটা না হওয়ার ওইটাও কিন্তু আরেকটা মানে অ্যাডভান্টেজ থাকছে। মানে আমরা বাড়তি এর মধ্যে ঢুকে গেছি। যদি বলি যে পুরো ইন্টারন্যাশনাল মার্কেটে এখন যে অবস্থা আছে, সবগুলো পণ্যের, একটা দুটো পণ্য ছাড়া সব পণ্যের দামই কিন্তু মোটামুটি ভাবে কয়েক বছরের তুলনায় বেশ কম, সহনীয়, এবং এখন যেটা আছে এটা একদম সহনীয় পর্যায়ে আছে, এবং আমরা যা আনছি তাতে কিন্তু আমরা বাড়তি সুবিধা পাচ্ছি। আমি যেটা বলছিলাম যে সরকারি কর্মকর্তাদের হওয়ার সঙ্গে সঙ্গে বেসরকারি লোকজনের কিন্তু চিন্তা ভাবনাটা, সেটা আমি কিছুটা ধারণা বলেছিলাম যে তৈরি পোশাক শিল্পে
যদিও কিছুদিন আগে বাড়ানো হয়েছে, কিন্তু তাদের মধ্যেও একটা আলোচনা চলতে থাকবে। আমাদের গণমাধ্যম একটা বড় ব্যাপার আর কি, তাদের মধ্যে এই দাবিটা আসতে থাকবে। যেমন বিশেষ করে এইবারে যেমন এই যে বেতনের 20% নববর্ষ ভাতা, আমার ধারণা যে এইটা এখন মানে সরকারি যে মানে 12, 13, 14 লাখ যাই হোক সংখ্যাটা, ওই দাবিটা কিন্তু এখন যারা বোনাস সমাজে যারা পায়। আপনার সাথে এভাবে অ্যাড করি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন যে যুক্তিতে বাড়ানো হয়, পে স্কেলে দেওয়া হয় যে ইনফ্লেশনের কারণে, তো এই আপনার আর্গুমেন্টটা তো আপনার বেসরকারি খাতে যারা আছে তাদের জন্য তো আপনার প্রযোজ্য যে আমরা যেটা পেয়েছি এখন এই কয়েক বছরে যে ইনফ্লেশনটা হয়েছে আমাদের অ্যাডজাস্টমেন্ট দরকার। হ্যাঁ, স্বাভাবিকভাবে এটা আসবে, স্বাভাবিকভাবে আসবে এবং আসে বলেই তো প্রত্যেক বছরই কিন্তু বেতন সবারই কিছু না কিছু বাড়ছে। ওখানে কিন্তু আপনার এক বছর পরে লাগে না, কন্টিনিউয়াসলি বাড়ছে, বাংলাদেশে ভাড়া বাড়িয়েই যাচ্ছে চুপে চপে। ডাক্তার তার ফি আস্তে আস্তে বাড়িয়ে ফেলতেছে, সবাই অ্যাডজাস্ট করে আর কি, সবাই করে ফেলে। ওটা গ্র্যাজুয়ালি হওয়াতে যেটা হচ্ছে সরকারেরটা একসাথে হওয়াতে আপনার একটু দেখা যায় বেশি লক্ষণীয়, ওটা গ্র্যাজুয়ালি হচ্ছে বলে আপনার ওটা ঢেউটা আপনার। স্যার আরেকটা জিনিস আছে, সেটা হলো যে ওই যে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী যারা আছে তাদের টাইম স্কেল ছিল, তারা যে প্রশ্নটা করেছে আসলে যে তাদের ওই স্কেলগুলা টাইম স্কেলটা উঠে দেওয়াতে তারা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু সরকার যেটা বলছে যে তাদের যে চক্রবৃদ্ধি হারে যে তাদের বার্ষিক ইনক্রিমেন্টের যে জায়গাটা, সেটা কিন্তু আমরা ওই জায়গা থেকে পুষায় দিচ্ছি, এই ধরনের একটা কথা বলেছে। না, আমি মনে করি যে সরকার যেটা করছে, যেটা স্ট্রাকচারাল চেঞ্জ, এটা হচ্ছে যে মোটামুটিভাবে মূল্যস্ফীতি তো প্রত্যেক বছরই হয়। এটা সরকার যেটা বলছে এটা 5% বেশি আমরা দেবো না, কিন্তু 5% পর্যন্ত আমরা সেটা পুষিয়ে দেবো সবাইকে মোটামুটিভাবে 3.75 থেকে 5%। এই ডিফারেন্সিয়েশনটা করার দরকার ছিল না, আমার মতে এটা ইউনিফর্মে রাখা উচিত ছিল, কারণ এটা হচ্ছে রিয়েল ওয়েজটাকে মোটামুটিভাবে কিছুটা কনস্ট্যান্ট রাখার একটা প্রচেষ্টা। সেই সাথে আরেকটা জিনিস যেটা সরকারের আনা উচিত ছিল, সেটা একটা পোর্শন ফর মেরিট ইনক্রিজ, এবং সেটা মেরিটোক্রেসি যদি আমরা চালু করতে চাই তাহলে কিন্তু আমাদের মেরিট বেসড ইনক্রিমেন্টটা পাশাপাশি রাখা উচিত ছিল এবং সেটার উপর নজর দেওয়া উচিত ছিল। সেই বিষয়ে কমপ্লিট নীরবতা একটা। অযোধ্যা এখানে আরেকটা জিনিস আসছে, যেটা মানে ইয়েটা যেভাবে আসছে যে আমরা বেতন মানে অলমোস্ট কিন্তু 80 থেকে 100% ইয়ে হয়েছে নিচের দিক থেকে যদি আপনি দেখেন, এবার যে স্কেলে যে 20%, হ্যাঁ, কিন্তু মজাটা আমরা কি এই যে শতভাগ বা 50% বলেন, উপরে একদম 50% বা 60% আছে, হ্যাঁ, পারফরমেন্স কি আমরা কি প্রত্যাশা, মানে এইটার কোনো চেঞ্জ হবে? এটার মানে একটা দিক হচ্ছে যে আমরা যখন সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হয় তখন একটা সবসময় আলোচনা হয় যে এখন আশা করব যে সবাই আর কোনো সমস্যা হবে না, সবাই সৎ হয়ে যাবে, সবাই পাবলিক সার্ভিসে নিয়োজিত হয়ে যাবে, সবাই জনসেবা করবে, সবাই সময়ের কাজ সময় করবে। কিন্তু দেখেন, একজন শিল্পপতি বা একজন অন্যভাবে ধনবান ব্যক্তি কিংবা শেয়ার বাজারে যারা আমরা দেখেছি একাধিকবার মানে স্ক্যাম শব্দটা ব্যবহার করে, যে 5 লাখ টাকা একদিনে আয় করেছে সে কি পরের দিন বিরত হয়েছে যে আমার অনেক হয়েছে আর না? কাজেই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা মানে এই যে বলে যে কেউ পিস্তল ধরে ছিনতাই করে, কেউ কলমে ছিনতাই করে, সেইটা সমাজে এই যে প্রবণতাটা, যারা বলে যে যুক্তি দেয় যে বেতন বাড়ানো হলে দক্ষতা বাড়বে, আমার ঠিক এটা মনে হয় না। দক্ষতা, সততা এগুলো অনেকটা একদল লোকের থাকে একেবারে ভেতর থেকে উৎসারিত, আর এক দলের থাকে যে চারপাশের পরিবেশ দ্বারা, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এর দ্বারা নির্ধারিত হয়। কাজে ওই দক্ষতা, সততা, নিষ্ঠা এইটা যদি কর্মকর্তা কর্মচারী এদের কাছ থেকে নিতে হয়, তাহলে কিন্তু আপনাকে প্রথম শর্তই হবে যোগ্য লোককে নিয়োগ করা, যোগ্য লোককে পদোন্নতি দেওয়া, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য অব্যাহত চেষ্টা করা এবং সেটার জন্য পরিবেশ সৃষ্টি করা। এটা আপনি বেতন বাড়িয়ে দিলেন আর সব পুলিশ সৎ হয়ে যাবে কিংবা সব কর্মচারী এখন সময় মতো ফাইল ছেড়ে দিবে, এইটা অসম্ভব। যেমন ওই শেয়ার বাজারে যে লাখ লাখ টাকা রাতারাতি একদিনে ইনকাম করছে, সে কিন্তু পরের দিন মার্কেট থেকে সরে যায় না। এখন আপনি বেতন যে বাড়াচ্ছেন, যে ভালো পারফর্ম করছে শুধু তার বেতন বাড়াচ্ছেন না, তো সবার বেতনই বাড়াচ্ছেন, সমান হচ্ছে। তাহলে আপনার এখানে পারফরম্যান্সের ইয়াটা কোথায়? ফ্রাস্ট্রেশনটা তো কিছু নাই। আহসান মঞ্জুর সাহেব কিন্তু 3.5 থেকে 5-এর মধ্যে একটা কথা বলেছেন যে এটা যে ভালো কাজ করছে, যে তার জন্য অনুকরণীয় কি আছে,
এইটা কিন্তু আমাদের সমাজে বিশেষ করে সরকারি, এটা কিন্তু বেসরকারি খাতে মানে প্রচুর দেখবেন আপনি, একটা জুনিয়র অফিসারও কিন্তু কর্মকর্তাও কিন্তু রাতারাতি উপরে উঠে যাচ্ছে এবং তার পারফরম্যান্স হাই হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে কিন্তু কেউ টান দিয়ে নিচে নামানোর সুযোগ নেই। একটা জিনিস কি আমি বলবো, সরকারের যেটা এমফাসাইজ করা উচিত এবং মনে রাখা উচিত, এখন একটা ফ্রেশ গ্র্যাজুয়েট সেই চাকরিতে যখন প্রথম দিন জয়েন করবে তার বেতন হবে 40 থেকে 45,000 টাকা। সে একটা উপজেলা নির্বাহী অফিসার হতে পারে, সে একটা বাড়ি পাবে, ওখানে একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা পাবে, তার কিন্তু একটা সচ্ছল জীবন ভালোভাবে সে শুরু করতে পারছে এই বেতনে। 20,000 টাকা হয়তো হতো না, এখন কিন্তু তার কমপ্লেন করার কোনো স্কোপ নাই, ইনফ্লেশন স্টেবল। আপনি যদি স্যার এটা খালি ঢাকা চট্টগ্রাম শহর বাদ দেন বা খুলনা শহর বাদ দিলে তাহলে কিন্তু এটা কিন্তু এটা একটা বিরাট গ্রামে যারা কাজ করবে, মানে সিটি তো আমাদের তিনটা, কাজে এখানে এটা অ্যাট্রাকটিভনেস ফর জবস বাড়াবে নতুনদের। এখন যে চ্যালেঞ্জটা যেটা উনি বললেন সেটা হচ্ছে যে আমরা তাদের এই অ্যাট্রাক্ট করে এনে তাদেরকে কি আমরা করাপ্ট বানাবো, না তাদেরকে আমরা এফিসিয়েন্সির ভিত্তিতে দ্রুত ইভ্যালুয়েট করে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিব। কারণ আমাদের জন্য দরকার আগামীতে বাংলাদেশকে মধ্যম আয়ের উচ্চ আয়ের দেশে নিতে হলে একটা এফিশিয়েন্ট ডায়নামিক ব্যুরোক্রেসি দরকার, যেখানে ইয়াং ছেলেরা ঢুকবে যারা বেস্ট অফ দ্য প্রোডাক্টস অলসো, যেটা আগেও ছিল। আমরা হারিয়েছিলাম মাঝখানে 30-40 বছর, আমরা কিন্তু সেটা ফিরে পাই নাই। এই বেতন দিয়ে কিন্তু আমরা পেতে পারতাম, কারণ যথেষ্ট একটা বৃদ্ধি এখানে আছে, পেতে পারি যদি সরকার এখানে মনোযোগ দেয়, এফিসিয়েন্সি এবং রিওয়ার্ডটাকে নিয়ে আসে অন দ্য বেসিস অফ মেরিট অ্যান্ড পারফরমেন্স, নট অন দ্য বেসিস অফ এলিজিয়েন্স অ্যান্ড পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। এই ডিস্টিংশনটা আনতে হবে। আমাদের আমি বলি মিডিয়ার ক্ষেত্রেই বলছি, মিডিয়ার ক্ষেত্রে কিন্তু এখানে পারফরম্যান্স ছাড়া কিন্তু কোনো ইয়া নাই, কোনো এখন তো হয়ে গেছে আপনার পারফরম্যান্স না হলে ইউনিয়ন, আপনি ইউনিয়ন বলবেন, ইউনিয়নের অস্তিত্ব কার্যত কোথাও আছে? পারফরম্যান্স কোনো ভালো কর্মী কোথাও বঞ্চিত হচ্ছে? প্রাইভেট সেক্টরে সব জায়গায় কিন্তু এক হাউস থেকে টেলিভিশনে আর এক হাউসে যাচ্ছে, যেখানে বেতন সুবিধা বেশি পাচ্ছে, এক পত্রিকা থেকে আর এক পত্রিকায় যাচ্ছে। এখানে কিন্তু মানে সামগ্রিকভাবে সবাই মিলে একজোট হয়ে আন্দোলন করা, ওয়েজ বোর্ড আদায় করা পর্যন্ত ঠিক আছে, কিন্তু কে 5টা ইনক্রিমেন্ট পাবে আর কে 2টা পাবে, কার ওই 3.5% না 5%, এগুলো কিন্তু কোনো ব্যাপার এখন আর গণমাধ্যমে নেই। তাহলে অযথা বলতেই মানতেই হবে, আমাদের সরকার যে সিস্টেমে বা যে পদ্ধতিতে এই কাজগুলো করছেন বা তাদের বেতন কাঠামো, প্রাইভেট ইয়াতে কিন্তু হয়তো অনেকে সিকিউর মনে করে না, কিন্তু তাদের কাঠামোগত যে বিষয়টা আছে এটা কিন্তু খুব পরিষ্কার। একটা মানুষকে তারা যেভাবে মূল্যায়ন করে, যদি সে যোগ্য হয় তাকে কেউ নামাতে পারে না। এই জন্য তো অর্থনৈতিক উন্নতিতে প্রাইভেট সেক্টরের ভূমিকাটা তো এই প্রশ্নেই আসছে যে অপশনগুলো আছে যে আমি একটা প্রাইভেট ফার্মে আছি, আমি ভালো পারফর্ম করছি, আমাকে যদি মূল্যায়ন না করা হয় আরেকটা ফার্ম আমাকে আরো বেশি অফার দিয়ে নিয়ে যাচ্ছে। আর এখানে সরকারি চাকরির ক্ষেত্রে আপনি দেখেন যে জিনিসটা আমরা বললাম যে প্রাইভেট সেক্টর ইডেন মিডিয়াতে আপনার উপস্থিত, সম্পূর্ণ অনুপস্থিত আপনার সরকারি সার্ভিসের ক্ষেত্রে। আপনার প্রণোদনা যেটা, ইনসেন্টিভ যেটা, প্রমোশন বলেন, আপনার নিয়োগ বলেন, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে ওখানে আপনার মেধাভিত্তিক ওই প্রচলনটা কিন্তু আমাদের নাই। আবার আপনি দেখবেন যে অমুক ব্যাচের প্রমোশন হচ্ছে, অমুক ব্যাচের প্রমোশন হচ্ছে, অমুক ব্যাচের সময় এসছে। সেটা যদি হয় তাহলে একটা ব্যাচের মধ্যে যারা ব্রিলিয়ান্ট তাদেরকে আপনি কি দিয়ে রিওয়ার্ড করছেন? এবং আমি যদি অনেক ভালো পারফর্ম করি, করার পরেও যদি আমি কোনো রিওয়ার্ড না পাই, তাহলে আমি কি জন্য ভালো অনেক দিন ধরে ভালো পারফর্ম করে যাব? তাহলে কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি ভালো করার জন্য তো এমন কিছু নাই। ফলে আমার কথা হলো যে প্রমোশন কিন্তু একটা বড় ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, প্রমোশন তো একটা বড় হাতিয়ার আপনার। একটা সব সিস্টেমে যেটাকে আমরা বলি, আমরা আমাদের আইএমএফ এ বলতাম ডেড-উড, মানে একটা একটা কাঠ যেমন মৃত কাঠ থাকে, ঘুণে ধরা কাঠ থাকে, এটা কিন্তু সব সিস্টেমে আছে এবং তারা থেকেই যায় কোনো না কোনোভাবে। এখন যেটা হলো আমাকে বাঁচতে হবে যে ভালো শক্তিশালী কোনটা হচ্ছে টিকউড, কোনটা হচ্ছে মানে শালটি কাঠ যেটাকে বলি, সেটাকে নিয়ে প্রতিষ্ঠান আগাবে। ওই এলিমেন্টগুলোকে পিছিয়ে ফেলতে হবে, ওদেরকে একেবারে ফেলে দিতে হবে তাও না, ইউ ক্যান কিপ ইট অন দ্য বে, কিন্তু আগিয়ে যেতে হবে। এই সিস্টেম ডিসক্রিমিনেশন ছাড়া কিন্তু এটা হবে না, এবং ডিসক্রিমিনেশনের মেরিট বেসিসটা হতে হবে মেরিট, আর কোনো আর পারফরমেন্স, আর কিছু না। আর কিছু আসলে পরে প্রশ্নটা হয়ে যায়, এবং সেই কারণেই আমাদের আজকে এই অবস্থা হয়ে যায় আজকের মতো। আমি একটা প্রসঙ্গ বলবো, এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে তো আলোচনা, এইবারে কিন্তু অনেক দিন পরে আমার মনে আছে যে এই বেতন যখন প্রথমবার ঘোষণা করা হয়, তখন আমি একটা লেখার শিরোনাম দিয়েছিলাম যে সুখে থাকতে ভূতে কিলায়। আমাদের কিন্তু 10-12 বছর 15 বছর আগেই ঘোষণা হয়েছিল যে যখনই পে স্কেল হবে স্কুলের কলেজের শিক্ষকরা তার আওতায় আসবে, একদিন কিন্তু ঝুলেছিল। আজকে
কথাটা বলেছে, কিন্তু তার সঙ্গে একটা তবে আবার যুক্ত করা হয়েছে যে এটা একটা মূল্যায়ন করা হবে ইত্যাদি। কিন্তু এখানে একটা যেটা বললেন, এই যে স্কুলের শিক্ষকদেরও কিন্তু যার 10,000-12,000 টাকা বেতন, তারও কিন্তু এইভাবে, এবং আমাদের প্রায় 5-6 লাখ স্কুল কলেজের শিক্ষক আছে, একটা বড় অংশ সমাজের কিন্তু এই বেতন কাঠামোর দ্বারা পরিবর্তন, এবং তাদের বেশিরভাগ কিন্তু শহরে না গ্রামে থাকে। কাজে যেটা বললেন যে ইনফ্লেশনের ধাক্কা, বাড়ি ভাড়ার ধাক্কা, ততটা হয়তো তাদের জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি দেখা যায় 25%, মানে আমাদের আরবান পপুলেশনে যদি মানে 75% কিন্তু ওইটা মেট্রোপলিটন বাদ দিলে শিক্ষকরা খুব খুশি হবেন। কিন্তু বিপদের দিক আছে, সেটা বলার জন্য আমি প্রসঙ্গটা অবতারণা করছি যে এই যে শিক্ষকরা যার 8,000 টাকা বেতনের চাকরি হতো বা 7,000 টাকা, উনি কিন্তু এটার জন্য 2 লাখ টাকা তাকে চাকরি পাওয়ার জন্য খরচ করতে হয়। যদি 15,000 টাকা হয় 8,000 টাকা, তাহলে কত টাকা খরচ করতে হবে? এইটা নিশ্চয়তা কে দিবে? জনপ্রতিনিধি, রক্ষকিত ভক্ষ, সরকার। এই জায়গাটায় কিন্তু আপনি আহসান সাহেব যেটা বললেন যে 8,000 টাকার বেতন, মানে 20,000 টাকার বেতন 40,000 টাকা হয়ে যাচ্ছে, ওই নিয়োগ প্রক্রিয়ায় যারা যুক্ত থাকেন তারা যদি বলেন যে এখন তো সচ্ছল জীবনে যাচ্ছ, তার কাজে আমার সচ্ছলতাও তোমাকে দেখতে হবে, সেটা তো হবেই। এই জায়গাটা কিন্তু আমাদের সমাজের শুধু বেতন বাড়ানো এই দিকটা সরকার সার্বিক পারফেকশন কিন্তু না হলে আমরা উন্নত দেশের জায়গাটার দৌড়ে আরো স্লথে থাকবো। আমাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে। আপনাদের ধন্যবাদ। আমরা আশা করছি মধ্যমায়ের মধ্যে যখন ঢুকেছি, হ্যাঁ, কোনো না কোনো ভাবে তো যে কেউ যদি আলো দেখে ফেলে, সেই আলোর দিকে কিন্তু দৌড়াতে থাকে। আলোটা নেভার এন্ডিং, নেভার বিগিনিং প্রসেস না হয়, তাহলে হয়তো দেখা যাবে যে এক জায়গায় গিয়ে অনেক দেশ অনেক দিন ধরে আলো দেখে দৌড়াচ্ছে। আমরা ঢোকার পর আমরা এখন বোঝার চেষ্টা করি যে আমরা আসলে কতদূর দৌড়াতে পারবো। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।